এই যে পাশের ভদ্র মানুষটাকে বোকা, বোকা মুখ করে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, ভোলা ভালা দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না ভেতরে, ভেতরে কি পরিমাণ শয়তান, কি পরিমাণ মানে সেটা হচ্ছে আপনাদের ধারণার বাইরে। আচ্ছা, একটা মানুষ একটা জামা কিনেছে, শখ করে একটা জামা কিনেছে পড়বে বলে। তোমার যদি সেই জামাটা পছন্দ হয়, তার মানে তুমি তাকে একদম হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করবে, "হ্যাঁ, আমাকে কিনে দিতেই হবে।" জানেন ২ দিন আমার পা ধরে বসেছিল। আমার পা ছাড়ছে না। খাচ্ছি পা ধরে আছে, ঘুমোচ্ছি পা ধরে আছে। মানে যেখানে যাচ্ছি শুধু বাথরুমে যাওয়ার আগে শুধু পাটা ছাড়ছে। তারপরে বাথরুম থেকে বেরোলেই আবার পা ধরে নিচ্ছে। মানে কি পরিমাণ জ্বালাতন! ঠিক পরের দিন আমি গিয়ে ওকে কিনে দিলাম জামাটা, তবে গিয়ে ওর শান্তি হলো। আর আপনারা এটাকে হালকাভাবে নেবেন না। মাস্টারি করে, পয়সা মোটামুটি ভালোই ইনকাম করে। তাও নিজের টাকাগুলোকে গোছ করে রাখবে। শুধু মানে আমি তো একটু দিদি হই, আমি এইজন্য ফেঁসে গিয়েছি। ঠিক আছে? উনাকে কিনে দিতে হবে। সেম চশমা চাই, মানে সেম, সেম চাই সব। কি পরিমাণ জ্বালায়, কি পরিমাণ জ্বালায়! বাপরে বাপ! আর হ্যাঁ, আপনারা ভাববেন না যে আপনাদের কোনো কাজ নেই। আপনাদেরও কাজ আছে। চশমাগুলোর দাম কত হতে পারে সেটা গেস করে লিখুন। জামা দুটোর দাম কত করে হতে পারে গেস করে লিখুন। আর অবশ্যই আমরা ২ বোন যে একই স্টাইলের ডিফারেন্ট কালারের জামা পড়েছি সেটাতে আমাদেরকে কেমন লাগছে সেটাও আপনি কমেন্ট করবেন। আর হচ্ছে হ্যাঁ, এবার আপনারা বলবেন যে, "বাবা! এত সেজে গুজে চললে কোথায় রানীরা?" হ্যাঁ, চললাম কোথায় সেটা আপনাদের কাছে সারপ্রাইজ। কেন? আপনাদের তো দেখতে হবে। আপনাদেরকে যদি বলে দিই তা আপনারা তো আর দেখবেন না। সেইজন্য সারপ্রাইজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। খুকু অ্যান্ড প্রীতিকার চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। এতক্ষণ তোমরা যেটা দেখছিলে সেটা ছিল শুধুমাত্র ট্রেলার। আগে, আগে দেখো হোতা হ্যায় ক্যা? সকাল, সকাল আমরা স্নান করে নতুন জামা পরে তারপর চলে গেছিলাম মিষ্টির দোকানে। হ্যাঁ, উনি মিষ্টি, ফল খেতে খুব ভালোবাসেন। তাই ফার্স্ট মিষ্টির দোকানে গেছিলাম। তারপর কিছু ফলও নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম ফুলের দোকানে। আর সেখান থেকে বেলপাতা, আকন্দ ফুল, নীল অপরাজিতা সমস্ত কিছু নিয়ে ধূপ, মোমবাতি সব নিয়ে চলে এসেছিলাম আমাদের শান্তির জায়গায়। হ্যাঁ, আমরা কোথায় এসেছি? সেটা হচ্ছে বাগনানের খাড়রের কালীবাড়িতে। আর কালীবাড়ি মানেই জানো তো পাশাপাশি শিব মন্দিরও থাকবে। আর সেই দিন ছিল শিব পুজো ঘটা করে। তাই আমরা ওইদিন চলে গেছিলাম। তোমরা নিশ্চয়ই এটা পড়বে, পড়ে বুঝতে পারবে যে আমি কোন দিনের কথা বলছি। এবার ওই দিনটা আমি আর উল্লেখ করছি না কারণ অনেক লেট করে দিচ্ছি তাই। আর জানো তো গিয়ে দেখছি মন্দিরটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখে মনে হবে যে ওখানে যেন সারাক্ষণ থেকে যাই, আর ছেড়ে যেতে ইচ্ছে করে না। এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা এমনিতে ফাঁকাই থাকে। কিন্তু আজ এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে আমি তো কৌতূহল চেপে রাখতে পারলাম না। আমি গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, "এখানটায় কী হবে?" তখন বলল, এইখানে ৪টে থেকে হোম শুরু হবে আর ৫টা থেকে প্রসাদ বিতরণ হবে। তোমরা কিন্তু ৫টার সময় চলে আসবে প্রসাদ খেতে। অনেক মানুষ প্রসাদ খাবে। আমি বললাম, "আচ্ছা ঠিক আছে। যদি টাইম হয় অবশ্যই আসবো।" তারপর আমরা চলে গেছিলাম এইখানে কালী মায়ের কাছে পুজো দিতে। দিতে গিয়ে দেখলাম ব্রাহ্মণ ঠাকুর অন্য একটা মন্দিরে পুজো করতে গেছেন। তাই আমরা ঠিক করলাম চলো, যেহেতু আমরা বাবার মাথায় নিজেরাই মন্ত্র বলে নিজেরাই পুজো করব, তাই আগে ওখান থেকেই জলটা ঢেলে আসি, বাবার পুজো করে আসি, তারপর আমরা করব মায়ের পুজো। বাবার মন্দিরে গিয়ে দেখলাম সে আর এক কাণ্ড। গিয়ে দেখলাম ঘরটা পুরো অন্ধকার। আর সেখানে অনেক যাত্রী, অনেক দিদি ভাই, বৌদি, কাকিমা, জেঠিমা, বোন সবাই মিলে কিন্তু একের পর এক পুজো করছে আর উঠে যাচ্ছে। আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে এখানে এত অন্ধকার কেন? লাইট নেই? তারপর একজন বলল, "হ্যাঁ, হ্যাঁ আছে তো লাইট।" ওনারা কেউ লাইট জ্বালান বলে উনি লাইটটা জ্বালিয়ে দিলেন। আর লাইট জ্বালার পর দেখলাম ও মা! কি সুন্দর করে আমার মহাদেবকে সবাই সাজিয়েছে। আকন্দ ফুলের মালাই তো পুরো ভর্তি করে দিয়েছে। ত্রিশূলটাকে পর্যন্ত একটা মালা পরিয়ে দিয়েছে। আর এত সুন্দর করে সাজিয়েছে ভাবতে পারবে না। তারপর আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছিল। আমরা দুজনে অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম। দেখতেই পাচ্ছ কতজন একসঙ্গে গোল হয়ে বসে মহাদেবকে ছাড়ছেই না। একটু না ছাড়লে ওরা যেমন কাছে গিয়ে পুজো করছে, আমিও যদি একটু কাছে গিয়ে পুজো না করি তাহলে কি শান্তি হয়? সেইজন্যে কিন্তু আমরা ওয়েট করেছিলাম। আর তারপর জানো তো এখানের একটা নিয়ম আছে। পুজো করার পর মহাদেবের প্রসাদ হিসেবে যেহেতু আমরা নিজেরাই পুজো করি, সেখানে প্রসাদ হিসেবে সবাই যাত্রীরা যেই ফল দিয়ে সবকিছু দিয়ে পুজো করে যেটা বাবার কাছে রাখা থাকে, তোমার পছন্দ মতো যেকোনো একটা ফল কিন্তু তুমি তুলে নিতে পারো। তারপরে এই দেখছো আমাদের ছোট্ট হরপার্বতী, ও কিন্তু এসছে
বাবার মাথায় জল ঢালতে। আর ওকে দেখে আমার এত কিউট লাগছিল, ওকে আমি ক্যামেরাতে না নিয়ে থাকতেই পারলাম না। আর কি মিষ্টি লাগছিল! দাঁড়িয়ে, দাঁড়িয়ে পুজো দেখতে, দেখতে আমাদের ধৈর্য যখন প্রায় শেষ, তখন মনে, মনে হচ্ছে যে আর না, আগে গিয়ে দেখে আসি কালী মন্দিরে পুরোহিত মশাই চলে এসছেন কিনা। তাহলে আগে মায়ের পুজোটাই দেবো, তারপরে সে বাবার পুজো করব। ও মা! তখনই দেখি কিছুটা খালি হয়ে গেল, আমাদের জায়গাটা হয়ে গেল। তারপরে এই যে বোনকে আমি সব একটু, একটু করে এগিয়ে দিচ্ছিলাম। আর বোন পুজোটা করে নিল। তারপর বোনও আমাকে এগিয়ে দিয়েছিল। আমি পুজোটা করে নিয়েছি। যে ফলটা তুলে তোমাদের দেখালাম, ওটা হচ্ছে আমি বাবার ওই মন্দিরের ভেতরটাতে যেখানে দিয়ে ওই দুধ ওইগুলো সব যাচ্ছে, ওখানটায় হাত দিয়ে আমি কিন্তু ওই ফলটাই পেয়েছি। ওটা হচ্ছে নাশপাতি। আচ্ছা, আমাদের পুজো কিন্তু এখানে কমপ্লিট। তারপর জানো তো, এখানে বাইরে তো জানোই থাকে। এর কানে, কানে তুমি যদি তোমার মনের কথা বলো, অবশ্যই পূরণ হয়। একদম মন থেকে ভক্তি করে বলতে হবে। আর ওখানে হয়েছে এসে আরেক কাণ্ড। আমরা ওখানে ধূপ মোমবাতি কিছুতেই আর জ্বালতে পারছিলাম না, জানো? কি অবস্থা! মানে এত পরিমাণ হাওয়া দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল যে সব মোমবাতিগুলোই নিভে গেছিল। শুধু একটা মোমবাতি জ্বলছিল। তাও ওটা একটু মন্দিরের মানে দেয়ালের আড়াল ছিল বলেই জ্বলছিল। তাই সেইটা থেকে ধরে নিয়ে আমরা যতবার জ্বালাতে যাচ্ছি, ততবার ওই নিভে যাচ্ছে। তারপর বিরক্ত হয়ে সেই আমরা মন্দিরের সাইডেই রেখে দিলাম, আর ওর কাছে রাখলাম না। তারপর দেখো, পাশে কিন্তু আরেকটা মন্দির ছিল। আমরা ওখানে চলে এসেছি। ওমা! ওখানে এসে দেখছি কি কাণ্ড! এরা যে কি করে এত কষ্ট করে এত ভারী, ভারী বাঁক বয়ে নিয়ে আসে, এদের দেখলেও আমার আশ্চর্য লাগে। আর সবথেকে আশ্চর্য লাগে কি জানো? যে এদের এনার্জি দেখে। হ্যাঁ, হ্যাঁ, আমাকে এতটা পথ নিয়ে গিয়ে আর এই বাঁকটা নিয়ে গিয়ে এই গরমে, রোদটা তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারবে। মানে নিচে পা লাগানো যাচ্ছে না। ওরা কোথা থেকে হেঁটে, হেঁটে আসছে। তো ওদেরও আমি ক্যামেরাতে না নিয়ে পারলাম না। ওদেরকে দেখে আমার একটা একেকজন যোদ্ধা মনে হলো, সত্যি কথা বলতে। আর খুবই ভাল লাগে যখন মহাদেবের জন্য কেউ এত পরিমাণ ভক্তি করে। দারুণ লাগে, দারুণ। তখন মন থেকে একদম হর হর মহাদেব বলতে ইচ্ছে করে। ওদেরকে দেখে আমার তাই মনে হচ্ছিল। যাই হোক, ওরাও এখানে রেস্ট নিতে এসেছিল। রেস্ট নিয়ে এখানে মন্দিরে জল ঢেলে ওরাও কিছুক্ষণ পরে দেখলাম আবার সেই বড় ডুগডুগি আছে ওদের কাছে, ওটা বাজাতে, বাজাতে ওরা কিন্তু বেরিয়ে গেল। চলো, এখানে দাঁড়িয়ে থেকে আর টাইম নষ্ট করব না। তোমাদেরকে একটু যেখানটায় যজ্ঞ হবে ওই জায়গাটা একটু দেখাই। কি সুন্দর করে এই যে থাকগুলো দেখছো যজ্ঞের, এটা কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি হয়েছে। অনেক সুন্দর করে নিখুঁতভাবে মাটি দিয়ে তৈরি করেছে। আর জানো, ওইটাতে এত সুন্দর রঙ্গোলি করেছে, আমার কি ভালো লাগছে দেখতে। আর কি সুন্দর করে একদম নিখুঁত করে এখানে এটা দাও, এখানে ওইটা দাও, এই করে, করে একজন একজনকে বলে, বলে দিচ্ছিল। আর পুরোটা ওরা কমপ্লিট করছিল দাঁড়িয়ে, দাঁড়িয়ে। দেখেছো? দেখো, দেখো কত সুন্দর করে রঙ্গোলি করেছে আর কি সুন্দর করে সমস্তটা সাজিয়েছে। শুধুমাত্র সবার মঙ্গলের জন্য। এইসব মন্দিরই তো আর কারো একার জন্যে করা হয় না। ধর্ম, বর্ণ নির্বিশেষে যত মানুষ আছে, সবার মঙ্গল কামনা করেই কিন্তু এই ধরনের পরযজ্ঞ করা হয়। ধর্মরাজের মন্দিরে ওঠার আগে আমি বোনের পেছন টেনে ধরেছিলাম, ওরে তুই ধর্মরাজের মন্দিরে যাস না, তুই যে পরিমাণ মিথ্যে কথা বলিস, মানে তুই নয় শুধু, আমরা যে পরিমাণ মিথ্যে কথা বলে আমরা ধর্মচ্যুত হয়েছি। তবে যাই হোক, কলিযুগে নাকি বেশি মিথ্যে কথা আর বেশি মানুষকে ঠকানোটাই ধর্ম হয়ে দাঁড়িয়েছে। শহরের কালীবাড়ির মন্দিরের পুজো শেষ করে ট্রেন ধরে আমরা সোজা চলে এসেছিলাম উলবেড়িয়াতে। উলবেড়িয়া ট্রেন থেকে নেমে স্টেশনে এসে টোটো ধরে খালি গাড়ি, কালীবাড়ি, খালি গাড়ি, কালীবাড়ি, খালি গাড়ি, কালীবাড়ি এসব শুনতে, শুনতে আমরা চলে এসেছিলাম উলবেড়িয়ার কালী মন্দিরে। ওমা! সেখানে এসে দেখি মানে আমি তো পুরো হোঁচট খাওয়ার মতো অবস্থা। যেখানে হার্ডলি আমরা অন্যদিন গেলে ৫০-৬০ টা মানুষ দেখতে পাই, সেখানে প্রায় ৩ থেকে ৩,৫০০ মানুষ তো আরামসে আছে ওখানে। তারপর আমরা গিয়ে দেখলাম না, আজকে এনাদের দিন। কারণ আমরা নরমালি প্রতিদিনই আসি। আজকে এদেরকে ছেড়ে দেয়া যাক। সেই কথা মতো ভেবে আমরা লাইনে না দাঁড়িয়ে মায়ের মন্দিরের সামনে গিয়ে মাকে পুজো করে প্রণামী দিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম। তারপর চলে গেছিলাম আমরা নদীর ধারে। নদীর ধারটা এত সুন্দর, এনজয় করছিলাম। আর জানো, ওই সময় এসেছিল জোয়ার। আর এই মানে নদীর ধারের যে জল এতটা পর্যন্ত উঠতে পারে এটা আমি কোনোদিন দেখিনি। মানে আমার ধারণার বাইরে ছিল। জোয়ারের জন্য জলটা পুরো এখানে চলে এসেছিল। তারপর আমরা ওখানে এনজয় করছিলাম পুরো নাজারাটা। তোমরাও একটু দেখে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর
আমরা চলে গেছিলাম তারপরে আইসক্রিম আর ফুচকার দোকানে। ওখানে আইসক্রিম, ফুচকা খেয়ে আমরা কিন্তু আবার রওনা দিয়েছিলাম বাড়ির দিকে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু যাত্রীদের জন্য রাস্তার মাঝখানে যেমন তারকেশ্বরে খাবার দেয়া হয়, ঠিক সেই রকম স্টাইলেই সবার জন্যে খাবারটা রেডি করে দেয়া হচ্ছিল। তারপর তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। চলো টাটা বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ।